আচ্ছা, আমাদের শুরু করতে হবে, আমরা শুরু করছি। আমরা গতদিন এই স্লাইডের মধ্যে ছিলাম। তো ডিজাইন রিলেটেড এই চ্যাপ্টারটার আমরা প্রথমে শুরু করেছিলাম হচ্ছে তোমার যে ট্রে টাইপের উপর। ট্রে টাইপের একটা কলামের অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে ট্রে। কারণ যে ম্যাস ট্রান্সফার হচ্ছে, ভ্যাপোরাইজেশন, কন্ডেনসেশন হচ্ছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে, এটা মূলত হচ্ছে তোমার এই ট্রের মধ্যে হয়, গ্যাস লিকুইড মিক্সিং। সো বলা যেতে পারে অন্যভাবে ট্রে ইজ দ্য হার্ট অফ ডিস্টিলেশন কলাম। ওখানে যে ভিন্ন কয়েক ধরনের ট্রে ছিল, সিপ ট্রে, বাল্ব ট্রে, তারপর হচ্ছে বাবল ক্যাপ ট্রে, তারপর পারফোরেটেড ট্রে, তাই না? তো ওগুলো আমরা কিভাবে অপারেট করে, ডিজাইন কি হবে, তারপর রিলেটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো রয়েছে সেগুলো দেখেছি, এবং কোন কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, কোনটা অ্যাপ্লাই করবা, সিলেক্ট করবা, অ্যাপ্লাই করবা, সেগুলো আমরা দেখেছি। এর পরবর্তীতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, সেটা হচ্ছে ফ্লো প্যাটার্ন। কলামের ট্রে করার সাথে সাথে ফ্লো প্যাটার্নটা কি ধরনের হবে। এটা মূলত হচ্ছে কলামের ডায়ামিটার এবং হচ্ছে তোমার লিকুইড, কি পরিমাণ লিকুইড তুমি ডিল করবা, কলামের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো পরিমাণটা কেমন, সেটা দিয়ে তোমার ফ্লো প্যাটার্ন নির্ধারিত হয়। ওকে, তো আমরা দেখেছি লিকুইড ফ্লো যদি খুব বেশি হয়, লিকুইড ক্যাপাসিটি যদি খুব বেশি হয়, তখন ফ্লাডিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমরা চাই ট্রের মধ্যে যাতে স্টে টাইমটা, হোল্ড আপ সময়টা বেশি না থাকে। তো এই কারণে দ্রুত যাতে নিচে পড়ে যায়, এই কারণে আমরা ডাবল পাস মানে টু ওয়েতে এটা নিচের স্টেজে চলে যাবে। আচ্ছা, দুদিক থেকে একটা ফ্লোটা হবে, তারপর নিচের দিকে চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ কলামের মধ্যে তার লিকুইডের ট্রাভেল লেন্থ আর পাথ লেন্থটা কম থাকবে। তারপর হচ্ছে যদি আরেকটু কমে, লিকুইড ফ্লো বা ক্যাপাসিটি যদি আরো কমে, তাহলে আমরা ক্রস ফ্লো, যেটা কনভেনশনাল, সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, এখানে হচ্ছে লিকুইড পাথ লেন্থ, এটা হচ্ছে তোমার মডারেট। তারপর হচ্ছে তোমার যদি আরো কমে যায়, লিকুইড যদি আরো কমে যায়, তাহলে তো হয়তো আরো কমে গেলে এমনি তো তার ফ্লো কম, তাহলে লিকুইডটাকে তোমাকে ট্রের মধ্যে একটা সাফিসিয়েন্ট টাইম রাখতে হবে। অর্থাৎ তাহলে লিকুইড নিচে ট্রেতে যাওয়ার যে পাথ লেন্থ, এটা বাড়াতে হবে। হ্যাঁ, তো আমরা রিভার্স ফ্লো করে সেটাকে বাড়িয়েছি। তাহলে এখানে হচ্ছে রিভার্স ফ্লোর মধ্যে লিকুইড পাথ লেন্থ সবচেয়ে বেশি, তার মধ্যে এখানে একটু কম, তার মধ্যে এখানে সবচেয়ে কম। বাট এটা প্রযোজ্য লিকুইড ক্যাপাসিটি ফ্লো সবচেয়ে বেশি হলে, এটা মডারেট হলে, এটা কম হলে। ওকে, তো এইভাবে আমরা লিকুইড ফ্লো রেট এগুলো আমরা দেখেছি। তো হচ্ছে তোমার ডাউন কমার এর পাশাপাশি আমরা আরো তো বেশ কিছু, যে পরবর্তী যে বিষয়টা চলে আসে ডাউন কমার ডিজাইন। হ্যাঁ, তাহলে এখানে দেখুন ডাউন কমার কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। এক সার্কুলার পাইপ, ওকে, এ সার্কুলার পাইপ, হ্যাঁ, এগুলো আমরা দেখবো নিচে। বি হচ্ছে তোমার স্ট্রেট সেগমেন্টাল, সি হচ্ছে স্লোপ ডাউন কমার, আর ডি হচ্ছে এনভেলপ টাইপ। ওকে, দেখো এই যে এ, এটা হচ্ছে এ টাইপ। হ্যাঁ, এ হচ্ছে সার্কুলার পাইপ। এই যে আমার এই পর্যন্ত প্লেট, হ্যাঁ, প্লেট, এখানে ওয়্যার আছে, ওয়্যারকে অ্যাক্সিড করে নিচের দিকে নামবে। হ্যাঁ, নামার, তাহলে এই যে টোটাল অংশটা আমরা তো এতক্ষণ যেটা দেখিয়েছি ওটা সেগমেন্টাল টাইপ। এই সম্পূর্ণ অংশটি ডাউন কমার হিসেবে কাজ করে। হ্যাঁ, সেটা হচ্ছে কনভেনশনাল, যেটা সেগমেন্টাল। তো এটা ছাড়াও একটা সার্কুলার টাইপের থাকতে পারে। সো এগুলো সলিড থাকবে, এগুলো কিন্তু সলিড। শুধু এই অংশ দিয়ে ফ্লুইড যখন দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, শুধু এখান দিয়ে নিচে পড়বে একটা সার্কুলার পাইপ দিয়ে, যে আবার নিচের স্তরে, নিচের ট্রেতে যাবে। তো এটার নাম হচ্ছে সার্কুলার পাইপ ডাউন কামার। তো দ্বিতীয় হচ্ছে তোমার স্ট্রেট সেগমেন্টাল, যেটা কনভেনশনাল আমরা দেখেছি, এই যে একবারে যে অংশটা রয়েছে, হ্যাঁ, এই তো হচ্ছে তোমার ওয়্যার, এটাকে অ্যাক্সিড করে যখন আসবে একবারে সম্পূর্ণ অংশটুকু, এই যে তোমার এই হ্যাশ করা আছে যেগুলো, এই সম্পূর্ণ অংশটুকু দিয়ে কিন্তু ফ্লুইড নিচে দিকে যাবে। অর্থাৎ এখানে কিন্তু সারফেস এরিয়া, ফ্লো এরিয়াটা অনেক বেশি, এখানে ফ্লো এরিয়া অনেক কম। হ্যাঁ, তো এটা কেন বেশি কম হচ্ছে তোমার, এটাকে কিভাবে কম ফ্লো হলে কি সুবিধা পাওয়া যায়, এগুলোকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে স্লোপ ডাউন কামার। ওকে, সি হচ্ছে স্লোপ ডাউন কামার। এই যে দেখো,
এই যে স্ট্রেট ভার্টিক্যাল এটা কি ছিল, এটা একবারে স্ট্রেট করা, তাই না, স্ট্রেট সেগমেন্টাল। আর এখানে হচ্ছে আমরা তোমার সেগমেন্টের মধ্যেই থাকবে, সম্পূর্ণ এরিয়াটা আমরা ইউজ করতেছি, কিন্তু এখানে একটু স্লোপ করা থাকবে। হ্যাঁ, তো স্লোপ করার একটা অন্যতম কারণ হচ্ছে ফ্লো তো এখানে যাচ্ছে, ফ্লো স্লোপ করলে এখানে ফ্লো এরিয়াটা কমে যাচ্ছে, তাই না, দেখো এরিয়াটা কমে গেছে। তো স্লোপ করার কারণে ফ্লো এরিয়া কমে যাওয়াতে যেহেতু ভলিউমেট্রিক ফ্লোরাইডকে ঠিক রাখে যদি, তাহলে কিন্তু ভ্যালোসিটি বেড়ে যাবে। সো ফ্লুইডটা যতই নিচের দিকে যাবে সে ভ্যালোসিটি গেইন করে এখানে দ্রুত এখানে স্প্রেড করবে। ওকে, সো এই হচ্ছে স্লোপ ডাউন কমার, স্লোপ শেপ দেওয়ার একটা বিশেষত্ব। ওকে, এই যে এরকম করে দেয়া আছে স্লোপ ডাউন কমার। তারপর হচ্ছে এনভেলপ টাইপ। এনভেলপ টাইপ কি? এনভেলপ টাইপ হচ্ছে এই দেখো, এই যে ডাউন কমার এখানে একটা সার্কেল, এগুলো সব সলিড থাকে, তাই না, সব সলিড এগুলো। তো সলিড এগুলো, এখানে যে একটা সার্কেল ছিল সার্কুলার পাইপ, এখানে একটা তোমার জাস্ট একটা এনভেলপ টাইপ একটা রেক্টেঙ্গুলার একটা শেপ থাকবে। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে ফ্লোটা ফ্লুইড ডাউন কমারে ওয়্যার এক্সিট করে এখান দিয়ে নিচে যাবে। ওকে, তাহলে হচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি তো ইউজ হবে স্ট্রেট সেগমেন্টাল। হ্যাঁ, তো এই হচ্ছে আরো ভেরিয়েটি আছে, এগুলা এজ এ ডিজাইন, যেহেতু এই চ্যাপ্টারটা উই নিড টু ডিল উইথ দ্য ডিজাইন। তো এখানে যে ভেরিয়েশন গুলো আছে, এই ভেরিয়েশন গুলো ডিজাইন ভেরিয়েশন, এগুলোকে তোমাকে জানতে হবে। হ্যাঁ, সো মোটামুটি তাহলে আমরা 4 ধরনের ডাউন কমার ডিজাইন দেখলাম। তো এখন আমরা ওয়্যার দেখবো। ওয়্যার গুলো মোটামুটি দেখো 2 ধরনের ওয়্যার, অ্যাডজাস্টেবল আর হচ্ছে নচ। তো অ্যাডজাস্টেবল কি, যেটা আমরা এখনো পর্যন্ত তোমরা যেটা জানো, যেটা দেখেছো, হ্যাঁ, এরকম একবারে স্ট্রেট করা না, স্ট্রেট করা, এটাকে আমরা উপরে নিচে অ্যাডজাস্টেবল বলতে বলছি, এটা উপরে নিচে উঠানো যাবে। হ্যাঁ, এটাকে একটু বাড়ানো কমানো যাবে, বাড়ানো কমানো, তুমি যদি চাও এখন ওয়্যার হাইট একটু বাড়াবা, হ্যাঁ, তাহলে এটা নিচের দিকেই আছে, এটাকে একটু বাড়িয়ে এর হাইটটা বাড়াতে পারবে। হ্যাঁ, যদি চাও একটু কমে, এটা কমিয়ে নিচের দিকে নিয়ে যাবা, তাহলে ওয়্যার হাইটটা একটু কমে গেল, অর্থাৎ তোমার ব্যারিয়ার ফর ফ্লো টু ডাউন কামার একটু কমে যাবে। ওকে, তো এই টাইপটাকে হচ্ছে ভেরি কমন কনভেনশনাল টাইপ, এটাকে অ্যাডজাস্টেবল ওয়্যার বলা হয়ে থাকে। আর বি টাইপ হচ্ছে যেগুলা একটু নচ করে দেয়, এখানে একটু ডিজাইন করে দেয়। তো এগুলারও তো কিছু কিছু ভিন্ন আছে, হাইড্রোডাইনামিক্স, এই যে হাইড্রোলিক্স হাইড্রোডাইনামিক্স যে ফ্লো হচ্ছে, এগুলো হচ্ছে তোমার এই ফ্লো এরিয়ার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এগুলোর খুব বিশেষত্ব আছে। তো আমরা এগুলো আর কি স্পেসিফিক ডিজাইনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো এগুলো আর একটু পড়াই না, তোমাদের জাস্ট হচ্ছে একটু ইন্টেনশন, আমাদের মূল ইন্টেনশন হচ্ছে টু লেট ইউ নো দ্য ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন। ওকে, সো এগুলো ফার্দার তোমরা যখন প্রফেশনাল লাইফে প্র্যাকটিস করবে, ডিজাইন প্র্যাকটিস, ওখানে এগুলো আসলে যে হ্যান্ডবুক গুলো আছে, ওই হ্যান্ডবুক থেকে এগুলার স্পেসিফিক যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেগুলো জানতে পারবে। দেখো, সে আমরা ইনলেট যে দিচ্ছি, আমরা যে বিভিন্ন কলামের মধ্যে ইনলেট দিচ্ছি, ফিড দিচ্ছি, আবার হচ্ছে কি দিচ্ছি, আবার হচ্ছে রিফ্লাক্স রিটার্ন করছি, আবার বয়েল আপ রিটার্ন করছি, তাই না। তাহলে ফিড দিচ্ছি, ইনলেট কি, ইনলেট হচ্ছে ফিড, তারপরে আবার কিন্তু আবার রিফ্লাক্স ইন করছি, তারপর হচ্ছে কি ইন করছি, আবার বয়েল আপ ইন করছি, এই যে ইন। তো এগুলার জন্য কিন্তু স্পেসিফিক নানা ধরনের ডিজাইন আছে। হ্যাঁ, এগুলোকে দেখো। সো এগেইন আমি বলতেছি প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু একে অপর থেকে আলাদা, এবং একে অপর থেকে ফিচার গুলো আলাদা। হ্যাঁ, তো প্রত্যেকটা বিশেষত্ব অন্যরকম এক এক রকম রয়েছে। তো এগুলা ডিটেলিং না, এগুলো জাস্ট টু লেট ইউ নো দ্য ভেরিয়েশন গুলো। ওকে, এই হচ্ছে দেখো এখানে ফ্লো যাচ্ছে, আমরা একটা সাথে এখানে একটা ভেরিয়ার দিয়ে দিই। ভেরিয়ার দেওয়ার কারণ হচ্ছে এখানে ফ্লোটা ডিরেক্টলি যেতে এইদিকে চলে যেতে না পারে। হ্যাঁ, ফ্লোটা যাবে, এখানে একটা বাধা পাবে, বাধা পেয়ে এখানে অ্যাকুমুলেট করে এখান থেকে মোটামুটি একটু রিলেটিভলি একটু স্টেবল ফ্লোতে চারদিকে ছড়াবে। ওকে, সো এই হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে আমরা যদি চাই যে এই জায়গা দিয়ে জাস্ট ডিরেক্টলি তোমার ট্রেতে নিচের দিকে ডাউনওয়ার্ডলি মুভ করে দেওয়া, যে ট্রেতে তুমি ফিড দিতে চাচ্ছ, সেই ফিডটা বা রিফ্লাক্স দিতে চাচ্ছ, সেই রিফ্লাক্সের দিকে একটু ডাউনওয়ার্ড মুভ করে দেওয়া। ওকে, এই হচ্ছে একটা ডিজাইন। আরেকটা ডিজাইন দেখো, এটা এবং এটার মধ্যে কিন্তু একটা পৃথক ডিফারেন্স রয়েছে। এটা একবার ডিরেক্টলি ট্রের মধ্যে এখানে দেওয়া না, তো এইভাবে না করে আরেকটু বেটার করা যায় যে এই যে তোমার ট্রেতে না দিয়ে তোমার এখান থেকে এই তোমার শেলের মধ্যে দিয়ে এক্সটেন্ড করবা, এখানে একটু দেয়া। এর অর্থ হচ্ছে ডিরেক্টলি যাতে হাই ফ্লোটা একবার এখানে চলে যেতে না পারে, এটা বাধা পাবে, বাধা পেয়ে তোমার এখান থেকে উঠে আস্তে আস্তে চারদিকে ছড়াই যাবে। ওকে, সো এই হচ্ছে অ্যানাদার টাইপ। সো আবার আমরা দেখি কিভাবে দেওয়া যায়, এভাবে এটাকে কি হবে, এটাকে অন্য কোনো ভাবে একটা কাজ করতে হয়। তারপর আবার কি দেওয়া যায়, আবার হচ্ছে তোমার এইভাবে একটা ইনভার্টেড ফর্মে দেওয়া যায়। হ্যাঁ, এইগুলা ইনভার্টেড ফর্ম। হ্যাঁ, ইনভার্টেড ফর্ম যে ডিরেক্টলি হচ্ছে এখানে বাধা পাবে, বাধা পাবে এই নিচের দিক দিয়ে চারিদিকে সরাবে। হ্যাঁ, সো এই হচ্ছে দিস আর দ্য ভেরিয়েশন ইন হচ্ছে তোমার ফিড ইনলেট অর রিফ্লাক্স, কিভাবে তুমি
কলামের মধ্যে বা ট্রের মধ্যে তুমি কিভাবে তুমি ইনলেট গুলা বা ফিড ফ্লাক্সকে ইন করাবে। ওকে, তো আমরা আরো কিছু বিষয় রয়েছে, এগুলো একটু দেখবা নিজেরা। হ্যাঁ, এগুলো আসলে নিজের একটু দেখবে, খুব স্পেসিফিক। এখানে আমি ব্যাফেলস, ডিস্ট্রিবিউটরস, সাইড ইনলেট, যদি সাইড ইনলেট গুলো দাও, সাইড ইনলেট গুলো কিভাবে দিতে হবে, ব্যাফেলিং টার্বুলেন্স বাড়ানোর জন্য কি করা হবে, ডিস্ট্রিবিউটর, এগুলো একটু দেখবা নিজেরা। হ্যাঁ, এগুলো নট মাছ, একটু জাস্ট জানা, একটু ইন্ট্রোডাকশন, পরিচিত, একটু গেট ইন্ট্রোডিউস, একটু পরিচিত হয়ে থাকার বিষয়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক সময় আমরা এটা করে থাকি, সেটা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট। অবশ্যই এই যে কলাম, এই যে আমি কি বলেছি, ওয়ান বা হার্ট, সেটা হচ্ছে হার্ট অফ দ্যাট কলাম, ডিস্টিলেশন কলামের হার্ট হচ্ছে ট্রে, কারণ এই ট্রে মধ্যে তো মূল ম্যাস ট্রান্সফার হয়, তাই না? ভেপার লিকুইড ইন্টিমেট কন্ট্যাক্ট হবে, ভেপোরাইজেশন কনডেনসেশন হয়ে ভেপার ফেজ কনসেন্ট্রেটেড হবে ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, এবং হচ্ছে লিকুইড ফেজ কনসেন্ট্রেটেড হবে ইন লেস ভোলাটাইল কম্পোনেন্ট, তাই না? আচ্ছা, তো এই যে ট্রে, এই ট্রেকে তোমাকে স্টেবলি, অবশ্যই এটা ইট হ্যাজ টু বি ইন্টিগ্রেটেড উইথ দা, এটা তোমার রিজিড হতে হবে। হ্যাঁ, এটা যদি ভাইব্রেশন ফ্রি, ভাইব্রেশন যেতে না হয়, ভাইব্রেশন হলে তো তোমার যে ম্যাস ট্রান্সফার ইকুইলিব্রিয়াম এটা ইন্টারাপ্টেড হবে, তাই না? তো এটাকে স্টেবল রাখতে হবে, কারণ এগুলোর ওয়েটও তো অনেক বেশি, তাই না? এগুলো মোস্টলি এগুলো মেটালিক হয়, মেটালিক। তারও দেখো একটা কলামের ডায়ামিটার ইউ ক্যান গেস, তাই না? হিউজ ডায়ামিটার। তো এই ডায়ামিটার গুলাকে এখানে হোল্ড করে রাখার জন্য তো তোমার কি করতে হবে, স্টেবল, খুব ভালো ধরনের মেকানিক্যাল সাপোর্ট দরকার হয়। যেমন অন্যতম একটা প্রধান মেকানিক্যাল সাপোর্ট হচ্ছে মেইন একটা মেজর, দেখো মাঝখান দিয়ে একটা বিম যাবে। হ্যাঁ, এটাকে মেইন মেজর, মেজর মেজর বিম বলা হচ্ছে। হ্যাঁ, আর এই যে তুমি এখানে 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 এই যে দেখতে পাচ্ছ, এভাবে এভাবে যে আছে মাইনর বিম। হ্যাঁ, মেজর বিম, এই ধরনের একটা মেজর বিম থাকবে, আর হচ্ছে এইভাবে এভাবে তোমার কি থাকবে, মাইনর বিম থাকবে। তাহলে দেখি এখানে কি ম্যান হোল দেয়া আছে, কারণ অনেক সময় আমাদেরকে এখান থেকে এসে কাজ করতে হবে, এখান থেকে আবার নিচে নামতে হবে, নিচে স্টেজে যেতে হবে, তাই না? তো এগুলোর জন্য ম্যান হোল দিতে হবে, তাই না? দেখো ডাউন কমার, এই যে ডাউন কমার দিয়েছি, ডাউন কমারের ওয়্যার দিয়েছি, ডাউন কমার হচ্ছে এটা, এই ওয়্যার হচ্ছে এটা। তারপরে দেখো এই যে তোমার রিং, এই যে উপরে এক ধরনের রিং হবে, হ্যাঁ, স্লিটিং এরিয়া। তারপর হচ্ছে তোমার এই যে রিং, এগুলো হচ্ছে রিং গুলো। হ্যাঁ, এই নিচে হচ্ছে রিং, সাপোর্ট রিং, সাপোর্ট রিং। হ্যাঁ, তো এই যে হচ্ছে নানা ধরনের, এই যে ক্ল্যাম্প দিয়ে আটকাতে হবে নানা ধরনের। তাহলে মেজর বিম, মাইনর বিম, ওয়্যার ডাউন কামার, ম্যান হোল, তারপর হচ্ছে তোমার এই ট্রে সাপোর্ট রিং, এই যে ট্রে সাপোর্ট রিং বা, হ্যাঁ, এগুলোকে ট্রে সাপোর্ট সাপোর্ট রিং বলা হচ্ছে, ক্লেম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এই সব, এই কোশ্চেনটা আমরা অনেক সময় তোমাদেরকে লিস্ট দ্য মেকানিক্যাল সাপোর্ট নিডেড ফর এ ট্রে, একটা স্ট্রেস ডিস্টিলেশন কলামের মেকানিক্যাল ট্রেকের জন্য কি কি ধরনের মেকানিক্যাল সাপোর্ট প্রয়োজন হয় সেগুলো লিস্ট করতে বলা হয় তাকে। সো এই হচ্ছে তোমার এগুলো, এগুলো তোমাকে বলবো না যে তুমি ড্র করে দেখাও। হ্যাঁ, এইগুলো ড্র করে দেখানোর কোনো বিষয় না, বাট তোমাকে ইউ হ্যাভ টু নেম, তোমাকে লিখতে হবে, বা তোমাকে কেউ জিজ্ঞেস করবে, বাট ইউ হ্যাভ টু নো কোথায় কোথায় কোনগুলা কি থাকে, সেগুলো দেখতে হবে তোমাকে। হ্যাঁ, অনেক কিছু, পেরিফেরাল, পেরিফেরাল রিং বলা হচ্ছে এটাকে। ক্ল্যাম্প আছে, রিং এর সাথে ক্ল্যাম্প আছে, ক্ল্যাম্প গুলোকে এই বডির সাথে ক্ল্যাম্প দিয়ে শেলের সাথে আটকানোর জন্য, এই ক্ল্যাম্প দিয়ে শেলের সাথে এটাকে আটকানোর জন্য। এই মেজর বিম, এটা তো মেইন সাপোর্ট কার সাথে, এটা শেলের সাথে আটকাতে হবে। হ্যাঁ, কি হচ্ছে, মেজর বিম ক্ল্যাম্প ওয়েল্ডেড টু টাওয়ার ওয়াল, শেলের সাথে এখান দিয়ে আটকানোর জন্য তোমার ক্ল্যাম্প লাগবে, তাই না? তো এই মেজর, এই প্রত্যেকটার সাথে, এটার সাথে ক্ল্যাম্প লাগবে, ক্ল্যাম্প লাগবে, ক্ল্যাম্প লাগবে, ক্ল্যাম্প লাগবে, এটার সাথে ক্ল্যাম্প লাগবে। তারপরে যে রিং দেখছো, রিং। তো এই হচ্ছে তোমার মোটামুটি মেকানিক্যাল সাপোর্ট, এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে। তো এরপর যে দেখতে পাচ্ছি সেটা তো ফ্লো রিজিম, অলরেডি তোমরা তো জানো, এগুলো আমরা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। বাবল ফ্লো রিজিম দেখেছি, তারপর হচ্ছে ফোম রিজিম, বাবল রিজিম, ডিসপার্স বাবল রিজিম, এটাকে বলা হচ্ছে ডিসপার্স ইন্ডিভিজুয়াল বাবল রিজিম। তারপর হচ্ছে তোমার ফোম রিজিম, সেলুলার ফোম না বলে ফোম রিজিম বলতে পারো। কারণ ফোম রিজিম আর একটু যখন কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, সে উপর দিয়ে, এই যে উপর দেখতে পাচ্ছ একটা হেড, যে বিয়ারের উপরে যে তোমার একটা ফোমিং হয়, ঠিক এরকম এই ফোমিং হবে উপর। হুম, ফোমিং হয়ে যাবে। এই ফোমিং, এটা অনেক সময় অনেক এক্সটেন্ডেড, একটা থিক লেয়ারও থাকতে পারে। তো থিক লেয়ার হলে কিন্তু তোমার পেপার লিকুইড ইন্টারেকশনটা কমে যায় তোমার। তো এই কারণে কিন্তু এফিসিয়েন্সি ফল করে। হ্যাঁ, এখান থেকে এখানে গেলে এফিসিয়েন্সি ফল করে। দিস ইজ গুড ওয়ান, দিস ইজ ফ্রোথ ইন্ডাস্ট্রিয়ালি, এটাকে অনেক সময় প্র্যাকটিস করা হয় ফ্রোথ রিজিম। এখানে ব্যাপার লিকুইড কন্টিনিউয়াস স্পেস তো অবশ্যই লিকুইড, আর এর মধ্যে ডিসপার্সড বিভিন্ন ধরনের তোমার বাবল, গ্যাস বাবল থাকবে, ব্যাপার থাকবে,
তো এখানে হাই টার্বুলেন্স হয়, হাই মিক্সিং হয়, হাই ম্যাস ট্রান্সফার হয়। ওকে, সো ইন্ডাস্ট্রিয়ালি কিন্তু আমরা এটাকে ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে স্প্রে রিজিম। এটা আমরা বলছি যদি ফ্লো রেটটা আবার বাড়াও একটা রিভার্স ফেনোমেনন হয়ে যায়, অর্থাৎ কি হয়, লিকুইডটা হচ্ছে একবার ড্রপলেট হয়ে যায় ভেঙে ছোট ছোট বিভিন্ন হয়, আর মোটামুটি তোমার ভ্যাপর ফেজটা কন্টিনিউয়াস হিসেবে কাজ করে। দেখো তাহলে এখানে কিন্তু গ্যাস ফেজটা বা ভ্যাপর ফেজটা কন্টিনিউয়াস ফেজ, তার মধ্যে ডিসপার্সড, হ্যাঁ, ওই লিকুইডটা ডিসকন্টিনিউয়াস ভেঙে যে ডিসপার্স ড্রপলেট আকারে থাকে। ওকে, তুমি যে আরো বাড়াও, এটা আমরা যদি পড়াই না, তারপর যদি দেখে রাখা ভালো, আর কি ইমালশন এটাকে আরেকটু ফ্লো রেট বাড়ালে তখন দেখা যাবে যে এটাতে স্প্রে, এটা হচ্ছে আরেকটু ক্রিস্টাবেলের মতো ব্যাপার লিকুইড বলে একটু মিশে মিশে ইমালশনের মধ্যে তৈরি হবে। বাট এখানে স্টিল কিন্তু কন্টিনিউয়াস ফেজ কিন্তু ব্যাপারই থাকে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ফ্লো রিজিম গুলো, যদি এগুলো আমরা আগে দেখেছি, তারপর আমরা আবার একটু রিকল করে নিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে ক্লোজ আপ কিছু ভিউ দেওয়া আছে। সো এই সেলুলার ফোমের যে ইমেজ গুলো দেখো, এগুলো হচ্ছে তোমার এই ফ্লো রিজিম, এটা আমরা চাই ইন্ডাস্ট্রিয়ালি কোনো অপারেট করি, ইমালশন রিজিম, ফ্লো রিজিম। ওকে, আচ্ছা, another thing very important যেটা হচ্ছে ট্রে হাইড্রোলিক্স। হাইড্রোলিক্স বলতে আমরা কি বুঝি? হাইড্রো মানে কি? লিকুইড। হ্যাঁ, হাইড্রো এটা ওয়াটার থেকে এসছে, লিকুইড অর্থাৎ লিকুইডের ফ্লোর সাথে সাথে, লিকুইড ফ্লো চেঞ্জের সাথে সাথে, বা লিকুইড ফ্লোর কারণে, লিকুইড একটা ফ্লোর ধরনের কারণে তোমার ওখানে ফ্লো প্যাটার্নটা কেমন হয়, এটা হচ্ছে যে হাইড্রোলিক্স বিহেভিয়ার। হ্যাঁ, তো ট্রের মধ্যে হাইড্রোলিক্স বিহেভিয়ারটা কেমন সেটা আমরা দেখবো। অর্থাৎ এটা ট্রে হাইড্রোলিক্স, অর্থাৎ লিকুইড ফ্লো চেঞ্জের সাথে সাথে ট্রের মধ্যে ফ্লো প্যাটার্ন গুলো বা ফেনোমেনন গুলো কেমন কি হবে, সেটা হচ্ছে ট্রে হাইড্রোলিক্স এর মাধ্যমে আমরা দেখাবো। ওকে, তো এখানে দেখো এক্স অ্যাক্সিসে কি আছে, এটা ভ্যাপর ফ্লো রেট, তার হচ্ছে তোমার লিকুইড ফ্লো রেট। সো এখানে হাইড্রোলিক্স যখনই বলবা, তখনই হচ্ছে মনে করবা যে এই প্রপার্টিজ গুলো, ফেনোমেনন গুলোকে রিপ্রেজেন্ট করা ইন টার্মস অফ মোস্টলি লিকুইড ফ্লো রেটে। হ্যাঁ, তো এখানে মেইনলি একটা ট্রের মধ্যে অ্যাকচুয়াল ফ্লো প্যাটার্ন বিহেভিয়ার কি হবে, ওইটা দুইটা জিনিসের ফ্লোর উপর ডিপেন্ড করে, কারণ ওখানে দুইটা ফেজ আছে, লিকুইডও আছে, ভ্যাপরও আছে, তাই না? সো এই কারণে হাইড্রোলিক্স বিহেভিয়ারের মধ্যে লিকুইড এবং ভ্যাপর ফ্লোর সাথে সাথে মানে ফ্লো প্যাটার্ন কি কি ঘটনা ঘটতেছে, কি কি ধরনের ফেনোমেনন অ্যারাইজ করতেছে, সেগুলো হচ্ছে আমরা দেখা হয় ট্রে হাইড্রোলিক্স এর মাধ্যমে। ওকে, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লিকুইড ফ্লো রেট। তোমার লিকুইড ফ্লো রেট বলতে কি বোঝাচ্ছ, ও এক উপরের ট্রে থেকে নিচের ট্রেতে যে লিকুইড আসতেছে দ্যাট ফ্লো ডাউন কামার। হ্যাঁ, তো আবার নিচের থেকে তার পরবর্তী স্টেজে যে লিকুইড যাচ্ছে, এই হচ্ছে লিকুইড ফ্লো রেট, বা তুমি অন্যভাবে এটাকে বলতে পারো লিকুইড ক্যাপাসিটি, কি পরিমাণ লিকুইড ক্যাপাসিটি, লিকুইড ওভারঅল মুভমেন্ট ইন দ্য কলাম। তারপর হচ্ছে ব্যাপর ফ্লো রেট, নিচ থেকে ব্যাপর যে ওরিফিসের মধ্যে দিয়ে উপরে যাচ্ছে সেটা। হ্যাঁ, তো আমরা যদি এইদিকে একটু তাকাই, এইভাবে যদি একটু দেখো, এদিকে মুভ করো, এই যে হ্যাশ করা যে লাইনটা আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা মোটামুটি তুমি এখানে অপারেট করা যায়, এরিয়া অফ স্যাটিসফ্যাক্টরি অপারেশন। হ্যাঁ, এই সম্পূর্ণ এরিয়াটাই, এতটুকু, এগুলো নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করা যায়, কিন্তু এরিয়া অফ স্যাটিসফ্যাক্টরি অপারেশন। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে এই যে তোমার টেস্ট লাইন গুলো আছে, এই লাইন গুলো থেকে বলতেছে এখানে হচ্ছে উইপিং স্টার্ট হবে। এই যে লাইন, এর এখানে কিন্তু উইপিং হয় না। সো ভেরি গুড অপারেশন। সো এই লাইনে যদি দেখবা, এর নিচে লিকুইড ফ্লো রেট যদি তুমি আরো বাড়াও, এদিকে যাও, এই মুভ করো। আচ্ছা, প্রথমে আমরা একটু এই বর্ডার লাইনটা দেখে নিই। হ্যাঁ, তুমি মনে করো একটা হচ্ছে কি, এই যে একটা ফ্লো রেট, আমি উপর দিকে এটা বরাবর যাচ্ছি, এর মানে কি হচ্ছে, দেখো এই লাইনে কি হচ্ছে, এই লাইনে কিন্তু এই বিহেভিয়ারটাকে আমি প্রথম যে ফার্স্ট এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এখানে কি, এখানে লিকুইড ফ্লো রেট তুলনামূলক খুব অল্প অল্প বাড়ছে, বাট গ্যাস ফ্লো রেট খুব বেশি পরিমাণে বাড়তেছে, তাই না? এই লাইন বরাবর গেলে আমরা যেটা লিকুইড ফ্লো রিলেটিভলি কম পরিমাণে বাড়তেছে, আর গ্যাস ফ্লো অনেক বেশি পরিমাণে বাড়তেছে। তাহলে লিকুইডের তুলনায় গ্যাস যেহেতু বেশি পরিমাণে বাড়তেছে, তাহলে তোমার এন্ট্রেনমেন্ট হবে, একটা এন্ট্রেনমেন্ট, অর্থাৎ লিকুইড গুলো উইল বি ট্যাপড বাই গ্যাস এবং এর উপর দিকে চলে যাবে। হ্যাঁ, তাই না? দিস ইজ কল্ড এন্ট্রেনমেন্ট। তো যত দিকে উপর দিকে যাচ্ছি, লিকুইড ফ্লো রেটের তুলনায় গ্যাস ফ্লো রেট যেহেতু বেশি বেশি পরিমাণে বাড়তেছে, তাহলে এন্ট্রেনমেন্ট হবে। হ্যাঁ, এই যে এই রিজনটাকে বলা হচ্ছে তোমার, এই সম্পূর্ণ রিজনটা, এই যে খালি রেখে হচ্ছে, এই রিজনটা হচ্ছে তোমার কি, এরিয়া অফ এক্সেসিভ এন্ট্রেনমেন্ট। এটা ভালো না, এই এরিয়াতে কাজ করাটা ভালো না। হ্যাঁ, এই জায়গাতে। আর এই যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছ, এটা তো মানে ট্রানজিশন লাইন, এটা এবং এটা ইন্টারসেকশন না, এখানে থেকে এই বিহেভিয়ার গুলো শুরু হবে। এটা ফুললি এক্সেসিভ রিজন, এখানে আমরা চাই না অপারেট করার জন্য। বাট আমরা যদি এদিকে আর কি মুভ করি, এদিকে মুভ করলে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে
গ্যাসের ফ্লো রেটটা লিকুইডের ফ্লো রেট থেকে তুলনামূলক বেশি বেশি পরিমাণে বাড়াতে এটা এন্ট্রেনমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এখন দেখো তুমি যদি এখানে মুভ করো, এখানে মুভ মানে কি? এখানে মুভ মানে হচ্ছে তোমার স্টিল, এর জন্য কিন্তু স্টিল গ্যাস ফ্লো রেট অনেক বেশি, তাই না? গ্যাস ফ্লো রেট বেশি, আর তুমি এদিকে যদি মুভ করো, মুভ করলে লিকুইড ফ্লো বাড়তেছে, তাহলে গ্যাস ফ্লো বেশি, দ্যাট মিনস এন্ট্রেনমেন্ট তো হবেই, আর লিকুইড ফ্লো বেড়ে গেছে বাড়তেছে, তাহলে হচ্ছে এন্ট্রেনমেন্ট ফ্লাডিং। অর্থাৎ গ্যাস লিকুইডের মধ্য দিয়ে, লিকুইড ফ্লো রেট অনেক বেশি, লিকুইডের মধ্য দিয়ে গ্যাস হাই গ্যাসের গ্যাস যাচ্ছে, অর্থাৎ লিকুইডটা এক্সপান্ডেড হয়ে এটা ফ্লাডেড হয়ে যাবে, এবং সাথে কিন্তু উপরে যে গ্যাসটা যাচ্ছে, উপরে গ্যাসের মধ্যে দিয়ে কিন্তু লিকুইড চলে যাবে সাথে সাথে। তো দ্যাট ইজ এই কারণে এই ফেনোমেনাটাকে বলা হয় এন্ট্রেনমেন্ট ফ্লাডিং। হ্যাঁ, দ্যাট ইজ এই এন্ট্রেনমেন্ট ফ্লাডিং এর জন্য কি দরকার? এন্ট্রেনমেন্ট ফ্লাডিং এর জন্য হাই গ্যাস ভেলোসিটির দরকার এবং হাই লিকুইড ফ্লো রেট দরকার, বা হাই গ্যাস ফ্লো ভেপার ফ্লো রেট এবং হাই লিকুইড ফ্লো রেট। তাহলে যে কেউ এটার ইন্টারপ্রিটেশন তোমাকে জিজ্ঞেস করতে পারে আমরা এই এন্ট্রেনমেন্ট ফ্লাডিং কখন পাবো? এন্ট্রেনমেন্ট ফ্লাডিং এর জন্য হাই ফ্লো লিকুইড, হাই ফ্লো গ্যাস, তখন আমরা এন্ট্রেনমেন্ট লিকুইড পাবো। আর এখানে কি এই ফার্স্ট রিজন তুলনামূলকভাবে লিকুইড ফ্লো থেকে লিকুইড ফ্লো রেট তুলনামূলকভাবে অনেক কম। তুমি এখানে যদি দেখো তুলনামূলকভাবে লিকুইড ফ্লো রেট কিন্তু কম, হ্যাঁ, বাট এখানে গ্যাস ফ্লো রেট অনেক কম, তো দেখো কত বেশি পরিমাণ চলে গেছে। হ্যাঁ, তো আমরা এই রিজনে পাচ্ছি এক্সেসিভ এন্ট্রেনমেন্ট, এখানে ফ্লাডিং হচ্ছে না কারণ লিকুইড ফ্লো রেট কম, আর এখানে কিন্তু হাই ফ্লোর গ্যাস ফ্লো রেট আছে, সাথে সাথে লিকুইড ফ্লো রেট দুটোই বাড়তেছে, তো এটাকে বলা হচ্ছে এন্ট্রেনমেন্ট ফ্লাডিং। ওকে, তো তুমি যদি এখানে দেখো এই রিজনটা কি, এই আস্তে আস্তে কম বাড়তেছে, এখানে গ্যাস ফ্লো রেট কমতেছে, দ্যাট ইজ তোমার এন্ট্রেনমেন্ট চলে গেল, আর হচ্ছে লিকুইড ফ্লো রেট বাড়তেছে, দ্যাট ইজ লিকুইড ফ্লো রেট বাড়ার ফলে ডাউন কমার দিয়ে খুব দ্রুত লিকুইড গুলো এই ডাউন কমার দিয়ে আসতেছে, আবার ডাউন কমার দিয়ে চলে যাচ্ছে খুব দ্রুত, এই ডাউন কমারটা পুরো ফুললি অকুপাইড হয়ে থাকবে, এখান দিয়ে খুব হাই ফ্লোতে আসবে আবার নিচে চলে যাবে, এটাকে বলা হচ্ছে ডাউন কমার ফ্ল্যাটিং। ওকে, তাহলে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি লো লিকুইড ফ্লো রেট এবং হাই ভেপার ফ্লো রেট, এখানে এক্সেসিভ এন্ট্রেনমেন্ট পাওয়া, এক্সেসিভ এন্ট্রেনমেন্ট, এই রিজন কিন্তু ফুললি এক্সেসিভ এন্ট্রেনমেন্ট আমরা চাই না এখানে অপারেট করার জন্য। ওকে, এই সলিড টাইটাল ইন্টারসেকশন বিটুইন দিস টু, এখানেও দুই ধরনের ফেনোমেনাই হবে। ওকে, সো এখানে আবার তুমি এখানে মুভ করতেছো হাই গ্যাস ভেলোসিটিতে লিকুইড ফ্লো রেট বাড়াচ্ছ, তাহলে এন্ট্রেনমেন্ট এবং ফ্ল্যাটিং দুটাই হচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে তুমি যেহেতু লিকুইড ফ্লো রেটটা বাড়তেছে, অবশ্যই দিকে বাড়তেছে, বাট গ্যাস ফ্লো রেটটা আর বাড়ছে না, গ্যাস ফ্লো রেট ইনফ্যাক্ট কমে যাচ্ছে, তাহলে আর লিকুইডটা এক্সপান্ডেড হচ্ছে না, হ্যাঁ, উপর দিকে চলে যাচ্ছে না, উপরটা এই যে উপর থেকে লিকুইড আসতেছে হাই ভেলোসিটিতে হয়ে হয়ে খুব দ্রুত এখান দিয়ে চলে যাবে, এটাকে বলা হচ্ছে ডাউন কমার ফ্ল্যাটিং। ওকে, আচ্ছা, এরিয়া অফ স্যাটিসফ্যাক্টরি অপারেশন, এই যে রিজনটা দেখতে পাচ্ছ এখানে, এই যে এই পর্যন্ত সম্পূর্ণ এরিয়া অফ স্যাটিসফ্যাক্টরি অপারেশন। হ্যাঁ, এর মাঝে মাঝে কাজ করা সবচেয়ে ভালো, কারণ এন্ট্রেনমেন্ট হবে না, ফ্লাডিং হবে না, অ্যাক্সিডেন্ট এর যাচ্ছে না, ঠিক মিডল পয়েন্টে কাজ করা ভালো। দেখো এই যে এই রিজনটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এইটার মধ্যে, এটাকে অ্যাকসেপ্ট করে যদি তুমি এখানে চলে আসো, এখানে মোটামুটি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে কি হবে, এখানে এক্সেসিভ উইপিং পাওয়া যাবে। হ্যাঁ, মানে এটাকে অ্যাকসেপ্ট করলে, তোমার এটাকে যদি অ্যাকসেপ্ট করো, নিচের দিকে নেমে যাওয়ারও, তুমি এক্সেসিভ উইপিং পাবা, এটা আমরা চাই না, এক্সেসিভ উইপিং ইজ এ ব্যাড, এটা ডিরেক্টলি এফিসিয়েন্সি কমায় দেয়। লিটল বিট উইপিং তো সবসময় থাকবে, স্টিল তুমি এখানেও কিন্তু লিটল বিট উইপিং পাবা, এই যে এটার লাইন, এই লাইনের নিচে এখানে যখন তুমি আসবা এখানে উইপিং পাবা, বাট এটাকে এক্সিট করে এখানে চলে আসবা, এখানে এক্সেসিভ উইপিং হবে, উই ডু নট ওয়ান্ট টু অপারেট অন দিস। এখানে এক্সেসিভ উইপিং হয়ে তুমি যদি এই বর্ডার লাইনটা এক্সিট করে আরো একবারে তোমার লিকুইড ধপাস করে নিচের দিকে পড়ে যাবে, এখানে আসলে ডাম্পিং হয়ে যাবে, ডাম্পিং পয়েন্ট বলা হয় থাকে। হ্যাঁ, এই লাইনটাকে হচ্ছে ডাম্পিং, অর্থাৎ এটার নিচে সে তুমি এই ফ্লো লিকুইড ফ্লোটা হচ্ছে এটা, এই লিকুইড ফ্লো রেট, গ্যাস ফ্লো রেট, তুমি গ্যাস ফ্লোটা যদি আরেকটু নিচে নামাই দাও তাহলে ডাম্পিং হয়ে যাবে। হ্যাঁ, এটাতে অপারেশন কোনোভাবেই সম্ভব না। ওকে, তো এই হচ্ছে একটা সিপ ট্রিতে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে অবশ্যই সিপ ট্রিতে এই পারফরমেন্সটা আমরা দেখি, সিপ ট্রে পারফরমেন্স ডায়াগ্রাম বা ট্রে হাইড্রোলিক্স, দুইভাবে বলতে পারো, সিপ ট্রে পারফরমেন্স ডায়াগ্রাম অথবা হচ্ছে ট্রে হাইড্রোলিক্স ফর সিপ ট্রে। ওকে, সো এটা দিয়ে এটাকে এক্সপ্লেইন করবা। হ্যাঁ, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, বা প্র্যাকটিক্যাল লাইফে তোমাকে এই ধরনের বিষয়গুলোকে তোমাকে জানতে হবে কিন্তু। হ্যাঁ, তুমি লিকুইড ক্যাপাসিটি ডিটারমিন করে দেবে, জাস্ট একটা কলামের মধ্যে তুমি ডিরেক্টলি ইচ্ছা করলে লিকুইড ক্যাপাসিটি ইচ্ছা মতো, সে তুমি হাই প্রোডাকশন রেট চাচ্ছ, তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু প্রোডাকশন, জাস্ট ডিমান্ড চিন্তা করে ক্যাপাসিটি ফিক্স করে ফেলতে পারো না, কারণ
হাই ক্যাপাসিটি লিকুইড হলে তোমার ডাবল পাসে যেতে হবে, ডাবল পাসে হলে কি হবে, এই ধরনের হাই লিকুইড ফ্লো হলে তোমার এই যে ডাউন তোমার ফ্লাডিং হতে পারে, তারপর হচ্ছে এন্টেনমেন্ট ফ্লাডিং হতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো। আবার খুব কম লিকুইড ফ্লো হলে তোমার এক্সেসিভ এন্টেনমেন্ট হতে পারে। তো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ডাম্পিং হতে পারে যদি লিকুইড ভেলোসিটি, গ্যাস ভেলোসিটি খুব কমে যায়, তাই না? আচ্ছা, তো আমরা এখানে কি দেখলাম, ট্রে হাইড্রোলিক্স দেখলাম। ওকে, এখানে একটু শুধু কালারফুল ভিজুয়াল আমি অ্যাড করার চেষ্টা করেছি, এই যে কিভাবে কি হচ্ছে সেগুলো দেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ট্রে ইফিসিয়েন্সি, মার্ফি ট্রে ইফিসিয়েন্সি। হ্যাঁ, তো আমরা সবচেয়ে প্রথমে যে ওভারঅল এফিসিয়েন্সি, আমরা ইতিমধ্যে এফিসিয়েন্সি অ্যাডভান্স ডিস্টিলেশনে কিছু পরিমাণে আমরা এই এফিসিয়েন্সি গুলো দেখেছি, তাই না? সো ওভারঅল এফিসিয়েন্সি, তো ওভারঅল এফিসিয়েন্সিকে আমরা কিভাবে মেজার করি বা এটাকে ক্যালকুলেট করি? সো ওভারঅল এফিসিয়েন্সি ইকুয়াল টু নাম্বার অফ ইকুইলিব্রিয়াম স্টেজ। সো একটা নির্দিষ্ট স্টেজে একটা সেপারেশন পেতে হলে কয়টা স্টেজ লাগবে, আর হচ্ছে অ্যাকচুয়ালি কয়টা লাগে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম তো আমরা মেনে কি, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তোমার ম্যাস ট্রান্সফার একবারে বেশি বেশি হচ্ছে এরকম ধরে নিচ্ছি, মানে প্রত্যেকটা মানে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হলে তো দ্যাট মিন্স ম্যাস ট্রান্সফারের জন্য অনেক সময় পাওয়া যাচ্ছে, তো সেপারেশনও ভালো হচ্ছে। ইকুইলিব্রিয়াম স্টেজ সবসময় ছোট থাকে। হ্যাঁ, আর হচ্ছে অ্যাকচুয়ালি তার চেয়ে অবশ্যই ডেফিনেটলি অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি লাগে। সো এই হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি। তাহলে দেখো এই ওভারঅল এফিসিয়েন্সির সুবিধাটা কি? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইটা দিয়ে আমরা কি করতে পারি, একটা সিম্পলি ওভারঅল একটা কলামের জাস্ট এই সিঙ্গেল ভ্যালু থেকে ওভারঅল কলামের পারফরমেন্স আমরা বুঝতে পারি। এই হচ্ছে অন্যতম একটা তোমার বেনিফিট, অ্যাডভান্টেজ অফ ওভারঅল এফিসিয়েন্সি। হ্যাঁ, এটা থেকে একটা নির্দিষ্ট ফিক্স থেকে আমরা সামগ্রিক কলামের হচ্ছে তোমার এফিসিয়েন্সিটা কি ধরনের ম্যাস ট্রান্সফার হচ্ছে সেগুলো বুঝতে পারি, তাই না? এর একটা তবে একটা অসুবিধা হচ্ছে আমরা ইন্টারনালস বা ইন্টারনাল হাইড্রোডাইনামিক্স গুলো প্রত্যেকটা স্টেজে কি পরিমাণ, প্রত্যেকটা স্টেজ টু স্টেজ কি পরিমাণ সেপারেশন হচ্ছে, তাদের এফিসিয়েন্সি কি, পারফরমেন্স পারফরমেন্স গুলা কেমন, এই বিষয়গুলা তোমার ডিরেক্টলি আমরা কিন্তু এই ওভারঅল এফিসিয়েন্সিতে বুঝতে পারি না। হ্যাঁ, কোনটাতে কত হচ্ছে কি হচ্ছে, বাট ওভারঅল থেকে সামগ্রিক অ্যাজ এ কলামে তোমার এফিসিয়েন্সিটা, ডিগ্রি অফ সেপারেশনটা বুঝে যাবে, এটা ভালো নাকি মন্দ, তোমার টার্গেটকে ফুলফিল করছে কিনা। ওকে, সো এই যে ওভারঅল এফিসিয়েন্সি অসুবিধার কারণে আমরা কিন্তু আরো কিছু বিষয় যেমন মার্ফি এফিসিয়েন্সি বের করি। হ্যাঁ, আবার এই ওভারঅল এফিসিয়েন্সি ক্যালকুলেট করাও কিন্তু আবার একটু তোমার অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করার অনেক ঝামেলা। তো এই কারণে আমরা আর একটু যদি ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং গুলো, আবার এটার অসুবিধা হচ্ছে আরেকটা অসুবিধা দেখো, ওভারঅল এফিসিয়েন্সি ডিরেক্টলি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ম্যাস ট্রান্সফার, হিট ট্রান্সফার যেগুলো রয়েছে, ফার্স্ট হলো কনজারভেশন প্রিন্সিপাল। ওই কনজারভেশন প্রিন্সিপালের সাথে এটাকে রিলেট করা যায় না কিন্তু। হ্যাঁ, ওটাকে ডিরেক্টলি রিলেট করা যায় না, কারণ এর মধ্যে তো অনেক কিছু আছে, প্রত্যেকটা স্টেজ টু স্টেজের বিহেভিয়ার গুলো আছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোনো সবগুলোর ইফেক্ট এখানে আছে, বা এটা থেকে ডিরেক্টলি তুমি ইন্ডিভিজুয়াল কোন ইফেক্ট স্টেজের কি হচ্ছে সেটা বুঝতে পারো না। হ্যাঁ, সো তাহলে এটার অন্যতম অসুবিধা হচ্ছে তুমি ট্রে পারফরমেন্স গুলো বুঝতে পারছো না, ইন্ডিভিজুয়াল কোনটা কত কি করে, আর হচ্ছে ডিরেক্টলি ফান্ডামেন্টাল ফার্স্ট ল থেকে এটাকে বের করা যাবে না। হ্যাঁ, এই কারণে তাহলে আমাদের হাতে চলে আসলে আমরা স্টেজ মার্ফি স্টেজ এফিসিয়েন্সি, এটাকে মার্ফি ব্যাপার, এম ফর মার্ফি, যারা এই এফিসিয়েন্সিটাকে ইন্ট্রোডিউস করেছে তাদের নাম অনুসারে, বি ফর ব্যাপার। হ্যাঁ, তারপর হচ্ছে ইএমএল মার্ফি লিকুইড এফিসিয়েন্সি, ই ফর লিকুইড। ওকে, তাহলে আমরা কনভেনশনালি মার্ফি ব্যাপার এফিসিয়েন্সি কে এভাবে লিখব, অফকোর্স ইট ইজ ফর এ স্টেজ। এই যে আমরা এখানে লেটস সি হিয়ার আমরা কিভাবে এটাকে ডিফাইন করি। সো এখানে মার্ফি ব্যাপার এফিসিয়েন্সি, দ্যাট মিন্স মার্ফি ব্যাপার এফিসিয়েন্সি হচ্ছে এই যে দেখো অ্যাকচুয়াল, এই যে অ্যাকচুয়াল একে আউট, এই যে ধর একটা স্টেজ, এটা একটা যেহেতু একটা স্টেজ আমরা চিন্তা করি, এই স্টেজের নিচ থেকে আসতেছে ওয়াই ইন, অর্থাৎ এই স্টেজের মধ্যে কি ওয়াই একটা ব্যাপার আসতেছে, ওয়াই ইন তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইনলেট এখানে। হ্যাঁ, আউট ম্যাস ট্রান্সফার হয়ে গেছে, হয়ে যতটুকু কনসেন্ট্রেটেড হয়ে কতটুকু যাচ্ছে, তাহলে ওয়াই আউট এটা তো বেশি থাকবে, ডেফিনেটলি এটা থেকে এটা কনসেন্ট্রেটেড থাকবে যদি মোর ভোলাটাইল কম্পোনেন্ট হয়। সো এটাকে বসাও ওয়াই আউট মাইনাস ওয়াই ইন। ওকে, ওয়াই আউট মাইনাস ওয়াই ইন। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়াই, এটা আফটার ম্যাস ট্রান্সফার কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেশন।
ওকে, আর ইনিশিয়াল এটা ছিল, তাহলে দুটো ডিফারেন্স থেকে কি পরিমাণ ম্যাস ট্রান্সফার হলো একটা স্টেজে, ডিভাইডেড বাই দেখো এই যে ইনিশিয়াল এটা ছিল, আমরা কি করছি ওয়াই আউট স্টার দিছি একটা, এই স্টারটা কি, এই স্টারটা হচ্ছে, এটা তো হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্ট্রিম, আর এটা ইট নট নেসেসারিলি ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, হতে পারে যদি ফাস্ট মিক্সিং হাই এফিশিয়েন্ট মিক্সিং ম্যাস ট্রান্সফার হয় ইকুইলিব্রিয়াম হতে পারে, বাট দিস ইজ নট নেসেসারিলি রেশিও অলওয়েজ ইকুইলিব্রিয়াম হবে, হ্যাঁ এটা অ্যাকচুয়াল। তো আরেকটা হচ্ছে এই যে আমরা কি বলছি এখানে একটু অন্যভাবে ডিপেন্ড করেছে, দেখো আরেক এখানে এটা কিভাবে ডিপেন্ড করা হয়েছে, ওয়াই আউটটা কি, ওয়াই আউট স্টার এটা হচ্ছে, এটা তো হচ্ছে অ্যাকচুয়াল, দিস ইজ নট সাপোজ টু বি ইন ইকুইলিব্রিয়াম, হ্যাঁ অ্যাকচুয়ালি যদি এই যে এটা তো আউট তাই না, এইটার সাথে এটা ওয়াই আউটটা তুমি কিভাবে বের করবা, ওয়াই আউট স্টারটা কিভাবে বের করবা, এই যে এখানে এক্স আউট হচ্ছে, এই এক্স আউটের করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্ট্রিমটা হচ্ছে ওয়াই আউট স্টার, হ্যাঁ এই যে ওয়াই আউট, this y out is not necessarily in equilibrium with x out, this is actual stream, হ্যাঁ আর এটা সো অ্যাকচুয়াল সেপারেশন এটা, আর এই সেপারেশনটা কি, এই সেপারেশনটা আমরা ধরে নিচ্ছি হ্যাঁ ইন এটা হলো এই পরিমাণ যাচ্ছে এখানে, হ্যাঁ তাহলে কতটুকু সেপারেশন এখানে, এই সেপারেশনটা হবে যদি এই স্ট্রিমটা আসলে এই যে লিভিং স্ট্রিমটার সাথে ইন ইকুইলিব্রিয়ামে থাকতো, ওকে এটা কিন্তু হাইপোথেটিক্যাল, এটা কিন্তু অ্যাডজাস্ট করে না, এটা যদি ইকুইলিব্রিয়ামে হতো, তাহলে হচ্ছে আমরা ওয়াই স্টার ভালো করে বুঝতে হবে, ওয়াই স্টার হচ্ছে এই যে এখান থেকে লিভিং এইটা থেকে এটা এবং এটা, দিস টু আর সাপোজ টু বি ইন ইকুইলিব্রিয়াম তাই না, সাপোজ টু বি ইন ইকুইলিব্রিয়াম, কিন্তু মারফিতে এটা তো আর অ্যাকচুয়ালি হয় না, তো মারফিতে এটা অ্যাকচুয়ালটা নেওয়া হয়, এই যে অ্যাকচুয়াল নিচ্ছ এই অ্যাকচুয়াল সেপারেশন, আর নিচে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম সেপারেশন, কি এই যে হচ্ছে তোমার ওয়াই এই পরিমাণ গেল, এটার সাথে তোমার ওয়াই আউট স্টার, এই স্টারটা কি যদি এটা অ্যাকচুয়াল নন ইকুইলিব্রিয়াম না হয়ে এটার সাথে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামের মতো, ওকে তাহলে আমরা বলতে পারি দেখো এই হচ্ছে মারফি স্ট্রেস এফিসিয়েন্সি, এভাবে মারফি ব্যাপার স্ট্রেস এফিসিয়েন্সি, একইভাবে তুমি মারফি লিকুইড এফিসিয়েন্সি গুলো এভাবে বের করতে পারো, দেখো আচ্ছা। তো এখানে একটা কোশ্চেন চলে আসে, আমরা বলি তাহলে এই যে তোমার এটা কি মারফি এফিসিয়েন্সির একটা অসুবিধা হচ্ছে, ব্যাপার এফিসিয়েন্সি বলো লিকুইড এফিসিয়েন্সি বলো, এটা ক্যান বি হায়ার দ্যান 100, এফিসিয়েন্সিকে তো সাধারণত আমরা সর্বোচ্চ এফিসিয়েন্সি ধরে হচ্ছে 100, তার থেকে তোমার একটু একটু করে কমবে, কিন্তু মারফি এফিসিয়েন্সির একটা অসুবিধা হচ্ছে এটা ইট ক্যান বি হায়ার দ্যান 100, এটা একের চেয়ে বেশি বা পার্সেন্টেজ নিলে এটা 100%-এর চেয়ে বেশি হতে পারে, কিভাবে দেখো এই যে স্ট্রিমটা, এই যে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি, এইটা থেকে এটা কি কখনো বড় হতে পারে, অফকোর্স এটা থেকে এটা কি বড় হতে পারে, কোনটা এটা দেখো এবং এটা কোনটা বড়, এটা থেকে ছোট হবে কি বড় হবে, কি বোঝা যায়, হ্যাঁ এটা কিন্তু অলওয়েজ, এটা কিন্তু অলওয়েজ এটা থেকে এই ওয়াই আউটের ভ্যালুটা এটা থেকে ছোট হবে, কারণ কি দেখো ছোট হতে পারে, ছোট হবেই যে সবসময় না, বিষয়টা এরকম না, ইট ক্যান বি লোয়ার দেন দিস ওয়ান, কারণ হচ্ছে এটা তো ইকুইলিব্রিয়াম, ইট ইজ ইকুইলিব্রিয়াম উইথ কার এক্স আউট, হ্যাঁ তুমি দেখো আমরা যদি দেখি এই যে স্ট্রিমটা এখানে আসতেছে এক্স, হ্যাঁ আসতেছে যাচ্ছে, যে কিন্তু এটা মোর ভোলাটাইল কম্পোনেন্টকে হারাচ্ছে, এক্স এর ভ্যালু কিন্তু কমতেছে, কমে এখানে একটা ফলো দেখো এক্স আউট লেস দেন এক্স ফোর, আমি যদি এখান থেকে 1 2 3 4 চারটা পয়েন্ট থেকে ডিফাইন করি, তাহলে এটা লেস দেন এক্স আউট x4 লেস দেন x3, x3 লেস দেন x2, x2 লেস দেন x1, কারণ যতই দিকে মুভ করছে এটা ততই ম্যাস ট্রান্সফারে পার্টিসিপেট করতেছে তাই না, এখানে পার্টিসিপেশন হয়েছে একবার, ইট লুজেস মোর ভোলাটাইল কম্পোনেন্ট, এখানে গেল ইট লুজেস অ্যানাদার মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তার কনসেন্ট্রেশন কমে গেল, হিয়ার ইট লুজেস অ্যানাদার মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তার কনসেন্ট্রেশন কমে গেল, হিয়ার লুজেস অ্যানাদার মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তার কনসেন্ট্রেশন কমে গেল, হ্যাঁ এখানে কনসেন্ট্রেশনটা কম, এখন যেহেতু দেখো এইটা ওয়াই আউট স্টার ইজ ইকুইলিব্রিয়াম এটা রেসপেক্টেড, তাহলে কিন্তু এটা ইট ইজ লাইকলি টু বি লোয়ার দেন দিস ওয়ান, ওকে সো এটা থেকে লোয়ার হলে কিন্তু এই এফিসিয়েন্সিটা 100 থেকে বেশি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে একটা টেকনিক্যাল একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস, হ্যাঁ এই 100 থেকে বেশি এই একটা বিষয়।
আচ্ছা, তো আমরা দেখো এখানে কিন্তু ভেরি আমি কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আমি এমসিকিউ বলো আর হচ্ছে সাবজেক্টিভ বলো দুটোতে কিন্তু হাইলি কনসেপচুয়াল কোশ্চেন এখানে সেট করা যায়। ওকে, সো এগুলা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি কেয়ারফুলি। ওকে, ফুললি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ফুললি। আচ্ছা, এখন মার্ফ এফিসিয়েন্সি অন ম্যাককেপথিয়াল ডায়াগ্রাম, এটা তো আমরা অ্যাডভান্স স্টেজ ডিস্টিলেশনের মধ্যে এই ক্যালকুলেশন গুলো কিভাবে হবে সেগুলো আমরা দেখিয়েছিলাম, তাই না? সো এই হচ্ছে অ্যাকচুয়াল মার্ফি তোমাকে বলে দেওয়া হয়েছে। আমরা তো এর আগে অ্যাডভান্স ডিস্টিলেশনেও আমরা ক্যালকুলেশন যে ম্যাককেপথিয়াল অ্যানালাইসিস থেকে স্টেজ ক্যালকুলেশন গুলো করেছি, ওখানে আমরা প্রত্যেকটা স্টেজের কিন্তু এফিসিয়েন্সি 100 ধরে নিয়েছিলাম। ওকে, বাট একটা লাস্ট টপিক এসেছিল অ্যাডভান্স ডিস্টিলেশনে, যেখানে আমরা ধরেছি না এগুলো আসলে স্ট্রেস এফিসিয়েন্সি 100% হয় না, ওই যে সিডু ইকুইলিব্রিয়াম যেভাবে, অর্থাৎ যখন স্ট্রেস এফিসিয়েন্সি দেয়া থাকবে, মার্কেট স্ট্রেস এফিসিয়েন্সি দেয়া থাকবে, তখন সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো ওখানে যদি স্ট্রেস এফিসিয়েন্সি দেয়া থাকে তোমাদেরকে, সেটা 100% না। সো আমি যদি এই হচ্ছে যে আমি যদি স্টেপিং করি, সো এই হচ্ছে প্রথম স্টেজটা আমরা 100% যেহেতু এটার বিহেভিয়ার ইজ স্লাইটলি অর somehow একটা নির্দিষ্ট পরিমাণে ডিফারেন্ট ফ্রম দা এই স্টেজ। ওকে, সো আমরা প্রথমে এই যে ফুললি পর্যন্ত চলে আসলো, তারপর হচ্ছে সে যদি পরবর্তী স্টেজটা 100% এফিশিয়েন্ট হয়, সো এখান থেকে ডিরেক্টলি আমি এই পর্যন্ত যে ফুল ম্যাচ ট্রান্সফারটা পাবো, কিন্তু আসলে এরকম হয় না। হ্যাঁ, সে তোমাকে যে পরিমাণ এফিসিয়েন্সি দেওয়া থাকবে সে 80%, তাহলে এই যে টোটালের 80%, হ্যাঁ 80% আপনি নিলে এই পর্যন্ত অ্যাকচুয়ালি হবে। এই যে এখানে যাব, আবার এখানে ফুলি 100% হলে এখানে আসতো, বাট এফিসিয়েন্সি বলা আছে 80%, তাহলে টোটালে যে এখানে 100%, এখান থেকে এবং 100%, সেই ব্যাপার এফিসিয়েন্সি 100%, বাট এটা হচ্ছে না, বলছে 80%। সো এই টোটালে 80% অ্যাকচুয়ালি এই পয়েন্ট আসলে আবার আমি এটা মুভ করব। সো এই যে এই পয়েন্টগুলো কানেক্ট করে আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সিডি ইকুইলিব্রিয়াম লাইন, তাই না? সো এফিসিয়েন্সি, মার্ফি এফিসিয়েন্সি, ব্যাপর এফিসিয়েন্সি যদি দেয়া থাকে, তাহলে তোমাকে এইভাবে কিন্তু এইভাবে হিসাব করে তোমাকে সিডি ইকুইলিব্রিয়াম লাইন বেস করে তোমাকে স্টেজ ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে দেখবা কিন্তু নাম্বার অফ রিকোয়ার্ড স্টেজ অনেক বেড়ে যাবে। কারণ 100% এফিশিয়েন্ট যদি হয়, তাহলে একটা ডিজিটের সেপারেশনের জন্য যে পরিমাণ স্টেজ লাগবে 80% যদি এফিশিয়েন্ট হয়, তার জন্য তো নাম্বার অবশ্যই বেশি হয়ে যাবে। সো তোমাকে যখনই দেখবা প্রবলেম ভালো করে দেখবা, এই যে স্টেপিং করছো ম্যাককেপথিয়াল অ্যানালাইসিসের জন্য, তোমাকে স্পেসিফিক্যালি তোমার এফিসিয়েন্সি স্টেজ অর্থাৎ মার্ফি স্টেজ এফিসিয়েন্সি গুলো দেয়া আছে কিনা, যদি দেয়া থাকে তাহলে তোমাকে এই প্রসিডিউরে সিবি ইকুইলিব্রিয়াম লাইন ড্র করে তারপর তুমি স্টেপিং করতে হবে। ওকে, তো আমরা স্টেজ এফিসিয়েন্সি দেখলাম, ঠিক একইভাবে এইভাবে যে এই যে একটু আগে যে দেখেছি, তাই না? এই যে আমি টোটাল স্টেজটাকে যদি ইন্ডিভিজুয়াল টোটাল স্টেজ আছে, আমরা ফুল স্টেজের জন্য এভাবে স্টেজ এফিসিয়েন্সি বের করতে পারি। হ্যাঁ, এই স্টেজের নিচে এভারেজ কনসেন্ট্রেশন, এই যে ওয়াই, এটা হচ্ছে সবগুলার একটা এভারেজ কনসেন্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ। আবার উপরে দেখছো এখানে তো মানে কি সবগুলা এখান থেকে ব্যাপর, এখান থেকে ব্যাপর, এখান থেকে ব্যাপর, সবগুলা ব্যাপর আবার এখানে এসে মিলবে, সেটা তো এরকম না। সবগুলোই তো এখান থেকে উঠে চলে যাচ্ছে, তো প্রত্যেকটার একটা সেপারেট ইন্ডিভিজুয়াল ওয়াই আছে, সেই ওয়াই গুলার একটা এভারেজ ওয়াই আউট হচ্ছে এখান থেকে যেগুলো বেরোচ্ছে সবগুলোর এভারেজ, তাই না? আসলে তো অ্যাকচুয়ালি তো বিভিন্ন পয়েন্ট থেকে বেরোচ্ছে, বিভিন্ন পয়েন্টের ওয়াই আছে, তাই না? তো এই যে আমরা পয়েন্ট গুলো আছে, এখন আরেকটু মোর মাইক্রোস্কোপিক ভিউতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে আমরা এফিসিয়েন্সি বের করতে পারি। মার্ফি পয়েন্ট এফিসিয়েন্সি, এটাকে বলে মার্ফি পয়েন্ট এফিসিয়েন্সি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে মার্ফি পয়েন্ট এফিসিয়েন্সি, এটা কিভাবে ক্যালকুলেট করবে? ঠিক একইভাবে একই জিনিস, অ্যাকচুয়াল এখানে ইন মাইনাস অ্যাকচুয়াল আউট, ইন অবশ্যই ইন অ্যাকচুয়াল আউট অ্যাকচুয়াল, ইন অ্যাকচুয়াল আউট ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ ওই যে তোমার ওটার সাথে তোমার ইন ইকুইলিব্রিয়াম থাকে। ওকে, সো তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা দেখো, সো এই হচ্ছে তোমাদের পয়েন্ট এফিসিয়েন্সি। তো এখন আমরা যেটা দেখি কলাম এফিসিয়েন্সি গুলো কিভাবে, হাউ efficiency, overall column efficiency on a tree efficiency, effect of vapor efficiency. Let me আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি, কলাম এফিসিয়েন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেটা হচ্ছে তোমার কলাম এফিসিয়েন্সি গুলোকে আমরা যেভাবে দেখাই, আরেকটা এখানে একটু হাউ এফিসিয়েন্সি চেঞ্জেস উইথ ব্যাপার করে। হ্যাঁ, অনেক সময় ওভারঅল কলাম পারফরমেন্সকে আমরা রিপ্রেজেন্ট করি, কলাম এফিসিয়েন্সি রিপ্রেজেন্ট করি ইন মোস্ট কেস ইন টার্মস অফ ব্যাপার ফ্লো রেট। ওকে,
কারণ ভ্যাপার ফ্লো রেটটা তো ফ্ল্যাকচুয়েট করে, সেটা আর এটার তুলনামূলক অনেক বেশি। তো এখন দেখো, যদি এফিসিয়েন্সিটাকে ফলো করে ভ্যাপার, আমি যদি এই কার্ভ যে অনুসারে যাই এটাকে ফলো করি, ইফ আই ফলো দিস লাইন, মানে কি তোমার ভ্যাপার ফ্লো রেটটা বাড়তেছে। তো ভ্যাপার ফ্লো রেট যদি খুব কম থাকে, প্রথমে একটা খুব কম যদি থাকবে তখন আমার এফিসিয়েন্সি কম। কারণ কি, ভ্যাপার ফ্লো রেট কম হলে একটা লিকুইড, একটা নির্দিষ্ট লিকুইডের জন্য একটা উইপিং টেন্ডেন্সিটা বেশি থাকে, তাই না? তাহলে লো ভ্যাপর ভেলোসিটিতে, লো ভ্যাপর ভেলোসিটিতে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে উইপিং। এই উইপিং এর কারণে কিন্তু তোমার এফিসিয়েন্সি অনেক কমে যায়। হ্যাঁ, তুমি এদিকে যাচ্ছ, দ্যাট মিন্স তোমার সে একটা নির্দিষ্ট লিকুইডের জন্য, লিকুইড ক্যাপাসিটির জন্য ভ্যাপর ফ্লো রেট বাড়তেছে। তোমাকে ভ্যাপর ফ্লো রেট বাড়াচ্ছ, দ্যাট মিন্স এই উইপিং আর হচ্ছে না। উইপিং হচ্ছে না, দ্যাট মিন্স হচ্ছে এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। ওকে, দেখো তাহলে এই যে ইনক্রিজটা হচ্ছে, এটা ইনক্রিজ হচ্ছে একটা নির্দিষ্ট লিকুইড ক্যাপাসিটির জন্য ভ্যাপর ফ্লো রেট বাড়তেছে, দ্যাট মিন্স তুমি উইপিং কে কমাচ্ছ। উইপিং কমাচ্ছ, এই যে উইপিং কে ছিল, এই উইপিং কে তুমি কমাচ্ছ, রিডিউস করছো, দ্যাট ইজ এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, হাইয়েস্ট একটা এফিসিয়েন্সি পাচ্ছ। ওকে, এই পয়েন্টে হাইয়েস্ট এফিসিয়েন্সি আসার পর আমরা জানি আবার একটা নির্দিষ্ট লিকুইড ক্যাপাসিটির জন্য যদি তুমি লিকুইডকে, তুমি ভ্যাপরকে আস্তে আস্তে বাড়াও, তাহলে একটা এন্টেনমেন্টটা সিগনিফিকেন্ট হয়ে যায়। তাহলে এফিসিয়েন্সির আগ পর্যন্ত কিন্তু এন্টেনমেন্ট খুব কম ছিল, সিগনিফিকেন্ট ছিল না, এটা এফিসিয়েন্সিকে এফেক্ট করে নাই। আমি হাইয়েস্ট পর্যন্ত পৌঁছানোর পর দেখতে পারি একটু কমতেছে। এই কমানোটা কারণ কি? এই কমানোটা কারণ হচ্ছে এক্সেসিভ। এখানেও কিন্তু এন্টেনমেন্ট থাকবে, এখানে এন্টেনমেন্ট থাকবে, কিন্তু এইটার পরে একটা এক্সেসিভ এন্টেনমেন্ট হয়ে যায়। তাহলে এই এক্সেসিভ এন্টেনমেন্ট, উইপিং তো কমতাছে, উইপিং এর কারণেও তোমার একটু এফিসিয়েন্সি বাড়ার কথা ছিল, কিন্তু এন্টেনমেন্টের কারণে, এক্সেসিভ এন্টেনমেন্টের কারণে মেস ট্রান্সফার অনেক কমে যায়, এফিসিয়েন্সি অনেক কমে যায়, তাহলে ওভারঅলটাও কিন্তু খুব নিচের পরিমাণে কমে গেল। হ্যাঁ, এরপরে যদি তুমি আরো লিকুইড ভেলোসিটি বাড়াও, তাহলে কিন্তু ফ্লাডিং হয়ে যাবে, ওই যে এন্টেনমেন্ট ফ্লাডিং দেখেছি না, সেই বিষয়টা হবে। তাহলে আমি কলাম এফিসিয়েন্সিকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে তোমার দেখো, ভ্যাপর ভেলোসিটি এট লো ভেলোসিটিতে আমরা একটা নির্দিষ্ট, আমি কিন্তু এটা বলাচ্ছি একটা নির্দিষ্ট, যে কোনো একটা নির্দিষ্ট ইয়ের জন্য, লিকুইড ক্যাপাসিটির জন্য, হ্যাঁ, তোমার ভ্যাপর ফ্লো রেট খুব কম এই পয়েন্টে, দ্যাট মিন্স উইপিং হচ্ছে। উইপিং হওয়া মানে কি? হাইস্ট এই পরিমাণ উইপিং হওয়া মানে হচ্ছে এফিসিয়েন্সি খুব কম, ম্যাস ট্রান্সফার খুব খারাপ হবে। তো এই দিকে যাচ্ছ, তাহলে তোমার নির্দিষ্ট সেই লিকুইড ক্যাপাসিটির জন্য ফ্লো রেট বাড়াচ্ছ, ভ্যাপর ফ্লো রেট, দ্যাট মিন্স উইপিং কমে যাচ্ছে, এফিসিয়েন্সি বাড়তেছে, উইপিং কমে যাচ্ছে, এফিসিয়েন্সি বাড়তেছে। ওকে, সো এইখানে কিন্তু যে ভ্যাপর তুমি বাড়াচ্ছ, হ্যাঁ ভ্যাপর বাড়াচ্ছ, অফকোর্স এন্টেনমেন্ট টেন্ডেন্সিটা আস্তে আস্তে বাড়তেছে, বাট স্টিল রিজনেবল। এটা কিন্তু উইপিংটা খুব কমে যাওয়াতে এফিসিয়েন্সি বাড়তেছে, এন্টেনমেন্ট কিছু 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 হচ্ছে, হোক এটা প্র্যাকটিক্যালি হতে পারে। তো এখানে হওয়ার পর কিন্তু দেখো, এখানে হওয়ার পর কিন্তু এক্সেসিভ এন্টেনমেন্ট, এই এন্টেনমেন্ট এখানে যাচ্ছ, ব্যাপার বাড়াচ্ছ, অবশ্যই তো তোমার উইপিং কমতেছে, বাট তোমার এই এক্সেসিভ এন্টেনমেন্টের কারণে কিন্তু ওভারঅল এফিসিয়েন্সি একবার ফল করে যাচ্ছে। হ্যাঁ, তো তুমি যদি আরো চাও ফার্দার এখানে মুভ করো, তাহলে দেখো ফ্লাডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার, এটাও ভেরি পপুলার, এটাও কিন্তু অনেক সময় তুমি যদি ট্রান্সফারেন্স কোশ্চেন আগের বছরের গুলো দেখো, এটা কিন্তু আসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা দিয়ে আমরা আসলে অনেক সময় ভেলোসিটি, ব্যাফর ভেলোসিটি কত নিয়ে কাজ করব, এটাও এই এফিসিয়েন্সি থেকে আমরা কাজ করি। হ্যাঁ, আমরা চাই এই যে আমরা টার্নওভার প্রপার্টি বলেছি না, টার্নওভার, এই তুমি আমরা ডিজাইন করতে চাই এরকম ভাবে, আমরা আসলে ডিজাইন, এই যে ডিজাইন পয়েন্ট, এই যে হাইস্ট, এখানে আমরা এরকম ভাবে ডিজাইন চাই, এরকম একটা ফ্ল্যাট রিজন থাকবে। হ্যাঁ, এরকম একটা ফ্ল্যাট রিজন থাকবে, যেখানে ভেলোসিটি চেঞ্জ হলেও তোমার এফিসিয়েন্সি চেঞ্জ হবে না। হ্যাঁ, আমরা আরো এক্সটেন্ডেড একটা ডিজাইন, তো সে এরকম একটা ফ্ল্যাট, একবারে ফ্ল্যাট হবে চাই, যেখানে ভ্যাপর ভেলোসিটি চেঞ্জ হোক, চেঞ্জ হলে কিন্তু এফিসিয়েন্সি চেঞ্জ হবে না। তো এরকম যদি হয়, ইট ইজ মিন্স ইট হ্যাজ বেটার টার্ন ডাউন প্রপার্টিস। ওকে, একবার ভেরি শার্প হলে ওটা ইট ইজ নট গুড, বেটার টার্ন ডাউন প্রপার্টিস ভালো না। ওকে, তো ওই ক্ষেত্রে তোমাকে ওই তোমার বাল্বটা, তোমার ট্রে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা আরেকটু বিষয় আজকে যেটা আমরা দেখবো আজকে, ওভারঅল এফিসিয়েন্সি ডিটারমিনেশন। এই যে আমরা এফিসিয়েন্সি বললাম, তাহলে তিন ধরনের এফিসিয়েন্সি দেখেছি আমরা, পয়েন্ট এফিসিয়েন্সি দেখেছি আমরা, স্টেজ এফিসিয়েন্সি দেখেছি আমরা, ওভারঅল এফিসিয়েন্সি দেখেছি, তাই না? এই ওভারঅল এফিসিয়েন্সিটাকে বের করার আসলে জেনারেল মেথড গুলা কি কি, মানে স্ট্র্যাটেজিটা কি কি, অ্যাপ্রোচটা কি, সেটা হচ্ছে এক, দ্য বেস্ট ওয়ে ইজ, বেস্ট ওয়ে হচ্ছে তোমার এই করার বেস্ট ওয়ে হচ্ছে, the best way to determine the efficiency is to have data for chemical, অর্থাৎ তোমার যদি অনেক ডেটা সোর্স থাকে, তোমার রিসোর্স থাকে, হ্যাঁ অনেক ডেটা সোর্স, এই যে দেখো এফ আর আই,
এফআরআই একটা বিষয় হচ্ছে ফ্র্যাকশনেশন রিসার্চ ইনস্টিটিউট। ফ্র্যাকশনেশন রিসার্চ ইনস্টিটিউট, ফ্র্যাকশনেশন রিসার্চ ইনস্টিটিউট। এখানে ফ্র্যাকশনেশনের উপর অনেক রিসার্চ আছে, অনেক ডেটা আছে। তোমাকে এরকম রিসোর্স থেকে যে তুমি যে কলামের ইফিসিয়েন্সিটা জানতে চাচ্ছ, ঠিক একই ধরনের হাইট, একই ধরনের ডায়ামিটার, একই ধরনের তোমার নাম্বার অফ স্টেজ, একই ধরনের টাইপ, ট্রে টাইপ, একই ধরনের কেমিক্যাল সিস্টেম, সবকিছুকে ম্যাচ করিয়ে তুমি যদি একটা ইফিসিয়েন্সি বের করতে পারো, সেটাই বেস্ট, তাই না? এর জন্য যদি সম্ভব হয় এই ফ্র্যাকশনেশন রিসার্চ ইউনিট এরকম রিসোর্সে যাও, রিসোর্সে গিয়ে তুমি দেখো তোমার যে, তুমি তো জানো তোমার যে কলাম, তোমার কলামের হাইট কত, ওখানে স্টেজ কয়টা, ওখানে ডায়ামিটার কত, ওখানে কেমিক্যাল সিস্টেম কি, ঠিক এইগুলাকে ম্যাচ করিয়ে অ্যাভেলেবল রিসোর্স থেকে তুমি ইফিসিয়েন্সিটা বের করতে পারছো। দ্যাট উইল বি দ্য সবচেয়ে বেশি ইউজফুল এবং সবচেয়ে বেশি রিলায়েবল। ওকে, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। এটা যদি না হয় কি করতে পার, দ্বিতীয় অপশন হচ্ছে ইউ হ্যাভ দ্য ডেটা ফর দ্য কেমিক্যাল, সেম কেমিক্যাল সিস্টেম রাখো, তুমি যে কেমিক্যাল সিস্টেম নিয়ে ডিল করতেছো, বাট একটু ডিফারেন্ট টাইপ। যদি সম্ভব না হয়, একই রকমের টাইপ যদি মিলে যায়, ট্রে টাইপ, ফাইন। যদি না হয়, কেমিক্যাল সিস্টেমটাকে দেখো ঠিক রাখো প্রথমে, তারপর তুমি দেখো একটু ডিফারেন্ট টাইপের ইফিসিয়েন্সি কলামে, ডিফারেন্ট টাইপ ট্রের জন্য ডেটা অ্যাভেলেবেল কিনা, যদি থাকে তাহলে সেটা নাও। এটা হচ্ছে সেকেন্ড বেস্ট। থার্ড বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কি, ইট ইজ ইউজড টু এফিসিয়েন্সি ডেটা ফর সিমিলার কেমিক্যাল সিস্টেম। দেখো তোমার এখন একই কেমিক্যাল সিস্টেমও পাচ্ছ না, কলামও মিলতেছে না একরকম। তোমার এখন কি হতে পারে, দেখো তোমার কলাম মোটামুটি মিলাতে পারছো, কেমিক্যাল সিস্টেম মিলছে না, তাহলে দেখো সিমিলার কেমিক্যাল সিস্টেম ইউজ করে নিয়ে আসো। ওকে, ফার্স্ট হচ্ছে কেমিক্যাল সিস্টেমটা অবশ্যই মিলাতে হবে, কারণ কেমিক্যাল সিস্টেম ভিন্ন হলে এফিসিয়েন্সি ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, প্রথম দ্য বেস্ট ওয়ান, বেস্ট অফ বেস্ট হচ্ছে কেমিক্যাল সিস্টেম এবং কলাম স্পেসিফিকেশন মিলিয়ে যে তোমার এফিসিয়েন্সি হবে সেটা বেস্ট। সেকেন্ড বেস্ট হচ্ছে কেমিক্যাল সিস্টেম মিলাও, আর কলাম মিলতেছে না, ঠিক আছে, তাহলে অন্য ডিফারেন্ট টাইপের একটা ট্রে মিলে কিনা দেখো, ওখান থেকে একটা নেওয়া। থার্ড বেস্ট হচ্ছে ঠিক আছে, তোমার কলামও যদি মিলে মোটামুটি রিজনেবলি, কেমিক্যাল সিস্টেম অন্য সিমিলার নাও। ওকে, এরপর হচ্ছে এগুলো যদি না হয়, ডেটা ইজ নট অ্যাভেলেবেল, এই ডিটেইল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে করে তুমি সেগুলো বের করার চেষ্টা করো। তাহলে ক্যালকুলেশন কিভাবে করবা, ফান্ডামেন্টাল যে হিট এন্ড ম্যাস ট্রান্সফার আছে ওগুলা থেকে তুমি বের করবা। হ্যাঁ, বাট এখানে যদি কমপ্লেক্স ফ্লো রেটটা বেড়ে যায়, এইটা কিন্তু খুব কমপ্লেক্স, তোমার ওই ইকুয়েশন গুলো কমপ্লেক্স হয়ে যায়, এখান থেকে বের করা। প্রিন্সিপাল হচ্ছে তুমি এখানে দেখো, এখানে কিভাবে বের করবা, সেটা হচ্ছে এই প্রথমে তোমাকে বের করতে হবে যে পয়েন্ট এফিসিয়েন্সি, যে ওভারঅল এফিসিয়েন্সি কিভাবে বের করবা, সেটা পয়েন্ট এফিসিয়েন্সি ক্যালকুলেশন থেকে, তুমি ফান্ডামেন্টাল হিট ম্যাস ট্রান্সফার থেকে তুমি পয়েন্ট এফিসিয়েন্সি বের করো, ক্যালকুলেশন কিন্তু এগুলো। তারপর হচ্ছে পয়েন্ট থেকে ইন্টিগ্রেট করে তুমি স্টেজ বের করো, আবার স্টেজ গুলোকে ইন্টিগ্রেট করে ওখান থেকে তুমি ওভারঅল বের করবা। হ্যাঁ, বাট এই যে বললাম ফ্লো প্যাটার্ন ইজ মোর কমপ্লেক্স, যখন হাই লিকুইড ব্যাপার ফ্লুইড হবে, কমপ্লিটলি মিক্সড, তখন হচ্ছে আমরা এটার জন্য এসিউম করে নেই এটা হাইলি মিক্সড থাকবে। মিক্সড না হলে সিস্টেমটা তোমার ওই অ্যাজাম্পশন থেকে ডেভিয়েট করবে, ইকুয়েশন গুলো যেগুলো ইউজ করেছে সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। সো এটা, বাট স্টিল ইট ইজ উইল বি অ্যান অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই রাখছি আমি। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। হ্যাঁ, এবং এখন পর্যন্ত যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর উপর যে কোনো ধরনের কোশ্চেন তোমাদের থাকলে আই ওয়েলকাম ইউ টু প্লেস ফর ডিসকাশন। আজকে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে যে কোনো ধরনের কোশ্চেন যেটা বোঝো নাই আর একটু বেটার এক্সপ্লেনেশন দরকার, তাহলে আমরা 1 মিনিট আলোচনা করতে পারি। যে কেউ যার কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে। স্যার এন্ট্রেন্স ফ্লোটা নিয়ে আরেকটু যদি বলেন, মানে এন্ট্রেন্স ফ্লোটা মানে জিনিসটা আর কি স্যার, মানে ভুলে গেছি এরকম বা এই পেপার কি স্যার, মানে এন্ট্রেন্স কোনটা? স্যার এন্ট্রেন্স ফ্লোটা স্যার, এন্ট্রেন্স ফ্লো, এন্ট্রেন্স ফ্লো এন্ট্রেনমেন্ট। জি স্যার, স্যার ওই যে এক্সেস এন্ট্রেনমেন্ট এই জিনিসটা নিয়ে স্যার কনফিউশন। আচ্ছা, স্লাইডগুলো দিয়ে করে ফেলেছি। আচ্ছা, যেটা বলি তোমাকে, এই যে ইফিসিয়েন্সির রেসপেক্টে আমি মনে হয় তোমার কোশ্চেনটা হচ্ছে ব্যাফর ভেলোসিটি আর ইফিসিয়েন্সি যে রিলেশনটা,
ওখানে প্রথম যদি লো ভেলোসিটি হয় তাহলে আমরা পাচ্ছি লো ভেলোসিটি মানে কি উপর দিকে আপওয়ার্ড মুভমেন্টটা কম, হ্যাঁ, তাহলে হচ্ছে আপওয়ার্ড ফোর্স কম, তাহলে হচ্ছে তোমার লিকুইডটা নিচের দিকে নেমে যাচ্ছে, উইপিং হয়ে যাচ্ছে, এফিসিয়েন্সিটা উইপিং হয়ে যাচ্ছে, অর্থাৎ ভ্যাপর এন্ড লিকুইড সাফিসিয়েন্ট কন্টাক্ট টাইম হচ্ছে না, ম্যাস ট্রান্সফার ভালো হচ্ছে না, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, হ্যাঁ। এই কারণে উপায় হচ্ছে তুমি আস্তে আস্তে ভ্যাপর ফ্লো রেটটা বাড়াচ্ছ, ভ্যাপর ফ্লো রেটটা বাড়াচ্ছ, দ্যাট মিন্স হচ্ছে উইপিং আস্তে আস্তে কমে গেল। সো সাফিসিয়েন্ট টাইম একটা একটা ট্রের মধ্যে সাফিসিয়েন্ট টাইম ভ্যাপর লিকুইড কন্টাক্টে থাকবে, মিক্সিং হবে, ম্যাস ট্রান্সফার ভালো হবে, এফিসিয়েন্সি আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ। তো তুমি যখন যতই তুমি ভ্যাপর বাড়াও আস্তে আস্তে, ভ্যাপর যখন একটা লিকুইডের মধ্যে দিয়ে ভ্যাপর যাচ্ছে, হ্যাঁ, যে আস্তে 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 আবার উপরের স্টেজে চলে গেল, তখন যাওয়ার সময় ভ্যাপর গুলা রাইজিং উপর দিকে যাচ্ছে, তো উপর দিকে যাওয়ার সাথে সাথে ওই ভ্যাপরের সাথে আটকা পড়ে পড়ে কিছু লিকুইডও তার সাথে চলে যায়, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে এনট্রেনমেন্ট ফ্লো, এনট্রেনমেন্ট অর্থাৎ আপওয়ার্ড যে ভ্যাপর মুভমেন্ট এর সাথে কিছু লিকুইড এনট্রেন্ড হয়ে আটকা পড়ে ট্র্যাপড হয়ে সাধারণত চলে যায়। তবে যেহেতু এখানে কোনো ডাইরেক্ট কানেকশন নাই, অ্যাডহিয়ারেন্স নাই, হ্যাঁ, তো আস্তে আস্তে যখন উপর দিকে যাবে, তুমি যদি সাফিসিয়েন্ট টাইম দাও, স্পেস দাও, ওই লিকুইডটা আবার কি করে ডিসএঙ্গেজ হয়ে তোমার ভ্যাপর থেকে পরে নিচের দিকে পড়ে যায়, হ্যাঁ। বাট তুমি এটির জন্য সাফিসিয়েন্ট স্পেস দিতে হবে। এই যে তোমার লিকুইডের মধ্যে দিয়ে হাই ভেলোসিটিতে ভ্যাপর গেলে ভ্যাপরের সাথে যে লিকুইড চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে এনট্রেনমেন্ট। তো ভ্যাপর ভেলোসিটি যতই বাড়াবা এনট্রেনমেন্ট কিন্তু আস্তে 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 বেড়ে যায়। এক্সেসিভ যখন হয়ে যাবে তখন আবার এফিসিয়েন্সি খুব কমে যাবে, এই কারণে হাই ভেলোসিটিতে আবার এক্সেসিভ এনট্রেনমেন্ট হয় এবং এই কারণে এফিসিয়েন্সি কমে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে আজকে রেকর্ডিং